সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দশম শর্ট ভিডিওতে। আজকে আমাদের বিষয়টি হলো লেফট অ্যান্ড রাইট পলিটিক্যাল উইং, অর্থাৎ বামপন্থী এবং ডানপন্থী রাজনীতি। হাতের ডান হাতের বাম কেন এবং কিভাবে রাজনীতির অংশ হলো সেটি একটু বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1302 সালে যখন ফ্রান্সের রাজা চতুর্দশ ফিলিপ তৈরি করেছিলেন স্টেট জেনারেল, অর্থাৎ তাদের পার্লামেন্ট তার দিকে। সেই স্টেট জেনারেলের দিকে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো, স্টেট জেনারেলের 3টা স্টেট ছিল। এই প্রথম স্টেটটা হচ্ছে ফার্স্ট স্টেট, যেখানে প্রতিনিধিরা ছিলেন ধর্মীয় নেতা বা যাজক শ্রেণী। সেকেন্ড স্টেট, যেখানে প্রতিনিধিরা ছিলেন হলো অভিজাত শ্রেণী বা কি বলে যে জমিদার শ্রেণী। থার্ড স্টেট ছিল সাধারণ মানুষ। এখন এই স্টেট জেনারেল অর্থাৎ তাদের পার্লামেন্ট, সেখানে প্রতিনিধির সংখ্যা ফার্স্ট স্টেটে ছিল 308 জন, সেকেন্ড স্টেটে ছিল 285 জন এবং থার্ড স্টেট ছিল 621 জন। আমরা যদি একটু দেখি যে ফার্স্ট এবং সেকেন্ড স্টেট মিলে ছিল হলো 593 জন, আর শুধু থার্ড স্টেটে ছিল 621 জন। কিন্তু সমস্যা ছিল এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা করে ভোট, ফার্স্ট স্টেটে একটা ভোট, সেকেন্ড স্টেটে একটা ভোট অ্যান্ড থার্ড স্টেটে একটা ভোট। যখন থার্ড স্টেটের সাধারণ মানুষগুলো ফ্রান্সের সাধারণ মানুষের জন্য কিছু করার কথা বলতো, তখনই ধনিক শ্রেণী এবং ধর্মীয় নেতারা রাজার প্রতি অনুগত থাকত। তারা কখনো সাধারণ মানুষের পক্ষে আসেনি। এই জন্য একটা সময় আসলো যে প্রায় 175 বছর পর 1789 সালের মে মাসের 5 তারিখে ফ্রান্সের রাজা ষোড়শ লুই স্টেট জেনারেল বৈঠক ডাকলেন। সেই বৈঠকে যে ঘটনাটি ঘটবে তার আগে আমি বলি, স্টেট জেনারেলের আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন, স্পিকার যেখানে বসে আছেন তার ডান পাশে যারা আছে তারা হলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেটের প্রতিনিধি এবং বাম পাশে আছে থার্ড স্টেটের প্রতিনিধি। আর এই যে বাম পাশে যে থার্ড স্টেটের প্রতিনিধি, এরাই সেদিন সাধারণ মানুষের পক্ষে যখন কথা বলা শুরু করে, তখন রাজা ষোড়শ লুই এটি স্থগিত করে দেন। তখন তারা স্টেট জেনারেল পরিত্যাগ করে এসে পাশে একটা লং টেনিস কোর্ট ছিল, সেখানে বসে এই থার্ড স্টেটের প্রতিনিধিরা শপথ নিয়েছিলেন এবং তারা গঠন করেছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি মানে যারা সংবিধান প্রণয়ন করবে, এবং তারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল যতক্ষণ পর্যন্ত আমরা থার্ড স্টেটের ন্যাশনাল অ্যাসেম্বলি সংবিধান প্রণয়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলি অব্যাহত থাকবে, এবং তারা তা করেছিল। এবং রাজা ষোড়শ লুইকে কারাগারে বন্দী করে সেই কারাগার থেকে স্বাক্ষর নেওয়া হলো সংবিধানে। আপনারা জানবেন যে আমেরিকার পর দ্বিতীয় সংবিধান হচ্ছে হলো ফ্রান্সের। এই যে সাধারণ মানুষগুলো, এরা বসতো স্টেট জেনারেলের বাম পাশে, অর্থাৎ স্টেট জেনারেলের জাস্ট বাম পাশে বসতো এবং তারা সাধারণ মানুষের জন্য কথা বলতো। আর ডান পাশে যারা বসতো, যাজক এবং জমিদার শ্রেণী, তারা সবসময় থাকতো হলো রাজার প্রতি অনুগত। এই জন্য যারা সাধারণ মানুষের পক্ষে সরাসরি আসে না, তাদেরকে বলা হলো ডান, অর্থাৎ তারা ডান পাশে বসছে ডানপন্থী। যারা বাম পাশে বসছে তারা সাধারণ মানুষের পক্ষে কথা বলে, এই জন্য তাদেরকে বলা হলো বামপন্থী। সে থেকেই এসছে আমাদের রাজনীতিতে লেফট অ্যান্ড রাইট পলিটিক্যাল উইং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কেউ হয়তো বামপন্থী রাজনীতি করি, কেউ হয়তো ডানপন্থী রাজনীতি করি। এখন একটা জায়গা আছে, এটা সেন্টার রাইট, সেন্টার লেফট, এভাবেও হতে পারে। আবার আমরা বলি
অতি ডান অতি বাম, অর্থাৎ তখন এই সংজ্ঞাগুলো ছিল না। এখন যারা একেবারেই এমন একটা মানসিকতা যেমন পোষণ করে যে দক্ষিণপন্থীর ভিতরে যে একটা গণতান্ত্রিক লিবারালিজম আছে সেটা থাকে না, এই বাস্তবতায় এটা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাম ডান কাকে বলে। ফ্রান্স থেকে উদ্ভূত হলো, এখনো বিশ্বের রাজনীতিতে চলছে। ভালো থাকবেন সবাই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ। খুদা হাফেজ।